যেখানে মানুষের গুরুত্বটা খুব স্পষ্টভাবে বোঝা যায়, যেটা মধ্যযুগের শিল্প সংস্কৃতিতে ওই মানবিকতার জয়গান দেখতে পাওয়া যায় না। সেখানে অনেক বেশি ধর্মীয় চেতনার প্রভাব লক্ষ্য করা যায়। কিন্তু ধ্রুপদী চিন্তা ভাবনা, ক্লাসিক্যাল যে ক্লাসিক্যাল আর্টে দেখতে পাওয়া যাচ্ছে যে মানুষ একটা সেন্ট্রাল থিম হচ্ছে মানুষ। এবং সেই জন্য ধ্রুপদী শিল্প এবং সংস্কৃতিতে এটা হয়তো দেখবে যে মানব দেহ ভীষণ গুরুত্ব পাচ্ছে। মানে মানুষের দেহের যে অ্যানাটমিটা, এইটা খুব একটা মানে মুখ্য আগ্রহের জায়গা ছিল ধ্রুপদী যুগে। এবং সেই মানুষের দেহের মধ্যে দিয়ে যে শিল্পের সৌন্দর্যকে ফুটিয়ে তোলা, মানে মানুষের দেহটা একটা অবজেক্ট হয়ে গিয়েছিল শিল্পের, যেখানে দেহের যে অ্যানাটমি, দেহের যে গঠন, সেই গঠনের মধ্যে দিয়ে শিল্পের সুষমাকে প্রকাশ করা। সেই কারণে কিন্তু যে শিল্পের যে ধারণাটা, মানে যেটা প্রথমে আহ মানে এটা মধ্যযুগে যে জিনিসটা একেবারেই ব্যান করা হয়ে গিয়েছিল, মধ্যযুগে যে ধর্মীয় যে রেস্ট্রিকশন, সেটা মানব দেহ সম্পর্কে আগ্রহকে অনেক কমিয়ে দিয়েছিল। মানব দেহ সম্পর্কে পড়াশুনো করা, মানব দেহকে দেখা, এই সবকিছুর উপরেই মধ্যযুগ একটা পর্দা তুলে দিয়েছিল, একটা দেয়াল তুলে দিয়েছিল, যেটা কখনো একটা শিল্পের প্রসারের ক্ষেত্রে সহায়ক হয় না। হ্যাঁ, যে কারণে যে মানুষের দেহ নিয়ে যে চর্চা, যে নুডিটি নিয়ে কাজ করা, সেটা ক্লাসিক্যালে যে যতটা হয়েছে, রেনেসাঁস পিরিয়ডও আমরা সেরকম দেখতে পাচ্ছি। সেই জিনিসটা মধ্যযুগের যে ধর্মীয় অনুশাসন, সে কখনো শিল্পীকে এই স্বাধীনতা দিত না, যেখানে একটা মানব দেহ নিয়ে এতটা স্বাধীনতা, এতটা খোলামেলা প্রকাশ শিল্পে, যেটা ওই প্রাচীন যে ধ্রুপদী যুগে যেটা আমরা দেখতে পাচ্ছি গ্রিস এবং রোমের ক্ষেত্রে, ভাস্কর্যের ক্ষেত্রে, কিন্তু সেইটা আমরা আবার দেখতে পাবো রেনেসাঁসের পিরিয়ডে। বিভিন্ন বাইবেলের চরিত্রকে নিয়েই, যেরকম একটা খুব ইম্পর্টেন্ট উদাহরণ হচ্ছে ডেভিড। মিকেলেঞ্জেলো, ডেভিড হচ্ছে একজন একটা বিবলিক্যাল হিরো, কিন্তু ডেভিডের যে দেহ তিনি তৈরি করছেন, এটা মধ্যযুগে চিন্তাই করা যেতে পারতো না। মানে ডেভিডের মধ্যেকার যে সৌন্দর্য, সে দৈহিক সৌন্দর্যটা যেভাবে ফুটিয়ে তুলছেন, সেটা মধ্যযুগীয় অনুশাসনে কখনো সম্ভব ছিল না। ধ্রুপদী যুগের যে দেব দেবী নিয়ে, যেরকম ভিনাস, বটিচেলির বার্থ অফ ভিনাস একটা খুব বিখ্যাত ছবি, যে ভিনাস তার সমস্ত সৌন্দর্য সুষমা নিয়ে তিনি জল থেকে উঠে আসছেন। মানে তার বার্থের পরে তিনি তার মানে সম্পূর্ণ ফুল গ্রোন একটা হিউম্যান বডি হিসেবে তিনি জল থেকে উঠে আসছেন। এই যে তার যে শারীরিক সৌন্দর্য, এটাকে বটিচেল্লি যেভাবে ফুটিয়ে তুলতে পারছেন, এটা কখনো মধ্যযুগে সম্ভব ছিল না। তো এই নবজাগরণ শিল্পীরা যে স্বাধীনতাটা নিজেরাই অর্জন করে নিচ্ছেন এবং নিয়ে তারা ধ্রুপদী শিল্প ভাবনাগুলোকে ফিরিয়ে নিয়ে আসছেন, এটা নবজাগরণ শিল্পের একটা অন্যতম বৈশিষ্ট্য, যে চিন্তা ভাবনার স্বাধীনতা এবং মানব দেহকে অনেক বেশি নতুন ভাবে চিনতে শেখা। আচ্ছা, এছাড়াও যেগুলো টেকনিক হিসেবে, এটা আমি বললাম একদম চিন্তার কথা, যেখানে যেহেতু মানব দেহটা হচ্ছে সেন্ট্রাল থিম, সেজন্য মানব দেহকে যেমন করে খুশি তিনি আঁকতে পারেন। আর টেকনিকে, এই যে চিন্তাটাকে ফুটিয়ে তুলতে গেলে টেকনিকের দিক থেকেও অনেক পরিবর্তন আসতে হচ্ছে, যেটা পার্সপেক্টিভ বলে একটা ধারণা তৈরি হচ্ছে, যেখানে বাংলায় বলে পরিসর। মানে এমন একটা ছবিটাকে এমন ভাবে আঁকা হচ্ছে যেখানে একটা 3 ডাইমেনশনাল সেন্স আসছে, মনে হচ্ছে যে এই ফিগারটা 3 ডাইমেনশনাল, যেটা রিয়ালিটির অনেক কাছাকাছি হচ্ছে। এবং লাইট এবং শেডের যে কন্ট্রাস্ট, সেটাকে দিয়ে এক্সপ্রেশন গুলো অনেক জীবন্ত করে তোলা হচ্ছে, অনেক মানবিক হয়ে উঠছে ছবি। ছবি, শিল্প, ভাস্কর্য, এটা অনেক বেশি মানবিক হয়ে উঠছে। মধ্যযুগের যে একটা কৃত্রিমতা, যান্ত্রিকতাকে কাটিয়ে অনেক বেশি মানবিক হয়ে উঠছে রেনেসাঁসের ছবি এবং ভাস্কর্যের চরিত্ররা। তো এটা তোমাদের আলোচনা করার আগে আমি একটা প্রেজেন্টেশন একটা দেখাবো। তোমরা কিছু কিছু রেনেসাঁসের ছবিগুলোকে দেখলে তার বৈশিষ্ট্যগুলো কিছুটা বুঝতে পারবে। আর রেনেসাঁসের যে যুগ বিভাগটা, সেটা আমি আগের দিন বলেছি, এটা একটু বলে নিই, যে শুরু হয়েছিল ফ্লরেন্সে। ফ্লরেন্সটাই একটা বড় কেন্দ্র হয়ে গিয়েছিল। তার পরবর্তী যুগে
এই সংস্কৃতির প্রসার এতটাই হয় যে রোমের পোপ নবজাগরণের আরেকজন অন্যতম পৃষ্ঠপোষক হয়ে ওঠেন। মেদিচি পরিবারের পরে রোমের পোপ নবজাগরণের অন্যতম পৃষ্ঠপোষক হয়ে ওঠেন এবং রোম হয়ে ওঠে হাই রেনেসাঁসের কেন্দ্রস্থল। ফলে সেখানে বিখ্যাত যারা শিল্পী, অনেকে ফ্লোরেন্সেরও আছেন, তারা রোমে চলে যান এবং সেখানে গিয়ে রোমে নবজাগরণ শিল্পের প্রসার ঘটান। তো এগুলো তোমরা একটা আমি তোমাদের ছোট একটা প্রেজেন্টেশনে দেখাবো। দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছি। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছি। এটা মানে গুগল থেকেই বিভিন্ন স্লাইড গুলো, মানে বিভিন্ন প্রেজেন্টেশন থেকে আমি নিয়ে কালেক্ট করেছি। এটা আলাদা করে যে আমি নিজে তৈরি করেছি তা না, গুগল থেকেই বিভিন্ন স্লাইড থেকে নেওয়া। আচ্ছা দেখো, রেনেসাঁস শিল্প যেটা পঞ্চদশ শতকে ইটালিতে শুরু হয় এবং ফ্লরেন্স ছিল এটার নেতৃত্ব দিয়েছে ফ্লরেন্স। রেনেসাঁস যুগের এই শিল্প ভাবনার প্রসারে নেতৃত্ব দিচ্ছে ফ্লরেন্স। এখানে ফ্লরেন্স তোমরা দেখতে পাচ্ছ, এখানে রোম, এখানে ফ্লরেন্স। হ্যাঁ, এইদিকে হচ্ছে মেডিটেরেনিয়ান সি, এইখানে ইটালি। আচ্ছা, এটা তোমাদের আমি বললাম যে রেনেসাঁস মানে হচ্ছে পুনর্জন্ম, রিবার্থ অফ গ্রিক অ্যান্ড রোমান কালচার, গ্রিস এবং রোমের সংস্কৃতির পুনর্জন্ম। এই পুনর্জন্মে আমরা কি, এই রেনেসাঁস শিল্প বলতে কি কি শিল্পের পুনর্জন্ম হচ্ছে, শিল্পের যে ভাগগুলো আমরা দেখব: স্থাপত্য, ভাস্কর্য, চিত্রশিল্প এবং সাহিত্য। আচ্ছা, শিল্পীরা সামাজিক সম্মান পাচ্ছেন, আর্টিস্ট গেইনড প্রেস্টিজ, নো লঙ্গার অ্যানোনিমাস। মানে আগে এরকম হতো মধ্যযুগে, অনেক শিল্প অনেক কিছু কে এঁকেছেন জানাই যেত না, শিল্পটা হয়তো রয়ে গেছে কিন্তু শিল্পী অজ্ঞাতনামা। কিন্তু এই যুগে আর শিল্পী অজ্ঞাতনামা থাকলেন না, তারা সেলিব্রিটি হয়ে গেলেন। ফলে শিল্পীর যে সামাজিক প্রতিষ্ঠা, এইটা একটা খুব বড় চেঞ্জ, যেটা আমি তোমাদের একটু আগেও যখন কেন ফ্লোরেন্সে এবং ইটালির অন্যান্য নগরেও বিকাশ ঘটছে রেনেসাঁস আদর্শে, সেই প্রসঙ্গে বললাম যে নতুন যে বণিক শ্রেণীর প্রতিষ্ঠা, ভূস্বামীদের প্রতিপত্তি কমে যাওয়া সামন্ত প্রভুদের, এর সঙ্গে সঙ্গে শিল্পীর সামাজিক প্রতিষ্ঠা, এটা একটা খুব বড় সামাজিক পরিবর্তন। পেট্রন কারা? পেট্রন হচ্ছেন যারা বিভিন্ন শিল্প স্থাপত্যের, তাদের টাকা পয়সা দিয়ে যে কাজগুলো হচ্ছে। কেউ জয়েন করলো কি এখন? এতজন এখন জয়েন করলে তো ভীষণ মুশকিলের ব্যাপার। আমি এখন ওদের ঢোকাতেই পারবো না। আচ্ছা, পেট্রন কারা ছিলেন? পেট্রন রাজা, তিনিও পেট্রোনাইজ করছেন, পোপ তিনিও করছেন। ফ্লোরেন্সের মেডিচি পরিবার অন্যতম পৃষ্ঠপোষক ছিল এই আর্ট ওয়ার্কের, এবং তারা অনেক সময় থিমও বলে দিতেন যে কি থিমের উপরে এই শিল্পটা হবে। রেনেসাঁস আর্টের যেটা মূল বৈশিষ্ট্যগুলো কি, যে ক্লাসিসিজম, মানে ধ্রুপদী সংস্কৃতি, হিউম্যান ফিগারের উপরে একটা এমফাসিস, যে মানব দেহের গঠন, মানব দেহ রেনেসাঁস শিল্পের একটা
অন্যতম আকর্ষণ। কারা ঢুকছে আমি দেখি। অনেকে জয়েন করতে চাইছিল বোধহয়। তোমরা একটু গ্রুপে কেউ মেসেজ করে দাও তো, যে কেউ যদি এখনো না এসে থাকে তাহলে এখন আসার দরকার নেই, প্রেজেন্টেশন থামিয়ে আমার ঢোকাতে খুব অসুবিধা হয়ে যায়। আমি আবার শুরু করছি প্রেজেন্টেশনটা, আমি স্টপ শেয়ারিং করে দিলাম। মানব দেহের উপরে একটা গুরুত্ব নবজাগরণ শিল্পের অন্যতম বৈশিষ্ট্য। আর হচ্ছে রিয়ালিজম অ্যান্ড এক্সপ্রেশন, যেটা অনেক বেশি রিয়ালিটির কাছাকাছি। ছবিতে একটা বাস্তব বাস্তবের চিত্র ফুটে ওঠা, যেটা বাস্তবের অনেক কাছাকাছি, এবং এক্সপ্রেশন মানুষের যে অভিব্যক্তি সেটাকে অনেক রিয়েল করে তোলা, এটাও আরেকটা বড় বৈশিষ্ট্য। পার্সপেক্টিভ, যার কথা আমি বলছিলাম, যে পিছনে এরকম একটা স্পেস তৈরি করা, ছবিতে এরকম একটা স্পেস তৈরি করা, একটা গভীরতা আনা ছবিতে, যার ফলে মনে হয় যেন এই ফিগারটা 3 ডাইমেনশনাল, ত্রিমাত্রিক, এবং যেটা অনেক বেশি রিয়েল মনে হয়। আর আলো এবং অন্ধকারের যে একটা সমন্বয়, লাইট অ্যান্ড শেডের কন্ট্রাস্ট, সেটাও ছবিতে একটা অন্য ভাষা তৈরি করছে, একটা নতুন ছবির ভাষা তৈরি হচ্ছে এই সময়। যে ক্লাসিসিজমটা আমরা কি বলছি, যে মূলত এনশিয়েন্ট গ্রিস এবং রোমের যে শিল্প সেইগুলো সম্পর্কে পড়াশুনো করে যারা শিল্পী, স্থপতি এবং ভাস্কর, স্থাপত্য, ভাস্কর্য এবং চিত্রশিল্প, এই 3টি ক্ষেত্রে প্রাচীন গ্রিস এবং রোমের যে শিল্প ছিল সেইটা সম্পর্কে পড়াশুনো করে তাদের শিল্পের ক্ষেত্রে, নবজাগরণের শিল্পের ক্ষেত্রে বেশ কিছু বৈশিষ্ট্য তারা অ্যাড করছেন। একটা হচ্ছে মিথোলজিক্যাল থিম, যে বিভিন্ন প্রাচীন যে গ্রিস এবং রোমের যে যে গল্পগুলো, যে প্রাচীন ইতিহাস ছিল, সেই মিথ থেকে, মিথোলজিক্যাল থিম থেকে তারা তাদের যে ছবি আঁকার বিষয় ঠিক করছেন। সৌন্দর্যের যে ধারণা, একটা আইডিয়ালাইজড বিউটি তৈরি করছেন, যেটা বললাম যে ডেভিডের কথা, ডেভিড, তারপর ভিনাস। আরেকটা খুব ইম্পর্টেন্ট ইয়ে হচ্ছে যে মেরির ছবি আঁকা, যেটা ম্যাডোনা, ম্যাডোনার যে বিউটি, সে এই পুরোটাই একটা আইডিয়ালাইজড বিউটি, যে এটা একটা আলটিমেট বিউটি, এই ধারণা তৈরি করা, সেটা নবজাগরণের সময় তৈরি হয়েছিল। আচ্ছা, এই সময় যে ক্লাসিক্যাল আর্কিটেকচারাল এলিমেন্টস গুলো আবার ইনকর্পোরেট করা হয়, যেটা গথিক আর্কিটেকচারের থেকে আলাদা। মানে স্থাপত্য শিল্পে মধ্যযুগীয় যে গথিক ধারা, তার থেকে আলাদা হয়ে গিয়ে যে ধ্রুপদী স্থাপত্যর যে টেকনিক গুলো, সেগুলো ফিরিয়ে আনা হয়। মানে গথিক আর্টে একটা কমপ্লেক্সিটি ছিল, এটা অনেক কমপ্লেক্স আর্ট ছিল, সেইটাকে ছেড়ে দিয়ে টেকনিকের দিক থেকে অনেক বেশি ক্লাসিক্যাল ধারণাকে নিয়ে আসা হয়। আচ্ছা, রেনেসাঁস যে স্থাপত্য, সেই স্থাপত্য এবং চিত্রশিল্প সবকিছুই এই প্রাচীন গ্রিস এবং রোম থেকে ইন্সপিরেশন নেওয়া হচ্ছে। এবং এই যারা চিত্রশিল্পী এবং ভাস্কর এবং স্থপতি, তারা তাদের কাজের মাধ্যমে, তাদের শিল্পের মাধ্যমে একটা ইউনিভার্সাল বিউটি ধারণা তৈরি করতে চাইছেন।
এই রিয়ালিজমের কথা আমি বললাম, যে রিয়ালিজম, ইমোশনাল কোয়ালিটিস, যে যে কোনো ছবি যখন আঁকা হচ্ছে বা যে কোনো দেয়াল চিত্র কি ফ্রেস্কো যখন আঁকা হচ্ছে, সেখানেও এক্সপ্রেশনটা ভীষণ গুরুত্ব পাচ্ছে, হিউম্যান এক্সপ্রেশন, যে সেই সময় তার কি ইমোশন ছিল, সেই ইমোশনটা যেন তার চোখে মুখে সব জায়গায় বুঝতে পারা যায়। তো এইটা তোমরা ছবিগুলো যখন দেখবে তখন বুঝতে পারবে, যে যেটা আমরা মোনালিসার ছবিতেও, তোমরা যে এই যে ছবিটা সবার দেখা, যে এক্সপ্রেশনটা ভীষণ ইম্পর্টেন্ট, তার চোখে মুখে তার এক্সপ্রেশন ফুটে বেরোচ্ছে। এই জিনিসটা নবজাগরণের একটা অন্যতম বৈশিষ্ট্য, যে রিয়ালিজম অ্যান্ড এক্সপ্রেশন, মানে অভিব্যক্তিটা কত বেশি বাস্তব হয়ে উঠছে। পার্সপেক্টিভের কথা বলেছি, পার্সপেক্টিভটা কি, যে এরকম ভাবে তৈরি করা যেখানে একটা 3 ডাইমেনশনাল ধারণা তৈরি হবে, এবং এরকম মনে হবে যে একটা গভীরতা তৈরি করা, যে ছবিটা চোখের সামনে আছে কিন্তু মনে হচ্ছে আরো ভেতরে, আরো দূরে রয়েছে। মানে ছবিটা একটা কাগজের উপরে আঁকা ছবি কিন্তু মনে হচ্ছে যেন অনেক দূরে, এরকম একটা গভীরতা সেই ছবির মধ্যে নিয়ে আসা হচ্ছে। এই ইনার পার্সপেক্টিভের ধারণা তৈরি হলো এই সময়। আরেকটা বড় চেঞ্জ হচ্ছে কি, যে শুধুমাত্র চার্চই যে শিল্পীদেরকে বাঁচিয়ে রাখছে সেরকম নয়, মধ্যযুগে যেটুকু শিল্পকলা হচ্ছে সবটাই চার্চ নিয়ন্ত্রিত বলে শিক্ষা সংস্কৃতি সবটাই চার্চের অধীনে, চার্চই আর্টিস্টদেরকে পেট্রোনাইজ করছে, চার্চই ছিল একমাত্র পেট্রন। কিন্তু এখন কি হচ্ছে, এখন যারা আহ, বণিক শ্রেণী তো আছেই, এমনকি দেখা যাচ্ছে অভিজাতদের মধ্যেও যারা নতুন আদর্শকে গ্রহণ করতে পারছেন, সেরকম রিচ নোবেলস এন্ড অ্যারিস্টোক্র্যাটস তারাও পেন্টারদেরকে সাহায্য করছেন। এবং নতুন যে বণিক শ্রেণী, যারা সমাজের নতুন অভিজাত হিসেবে পরিচিত হচ্ছেন, প্রশাসক এবং বণিক শ্রেণী, তারা তো অবশ্যই এই এই শিল্পীদেরকে পৃষ্ঠপোষকতা করছেন। এবং এখানে দেখা যাচ্ছে যে থিম হিসেবে কোনগুলো জনপ্রিয় হচ্ছে, বাইবেল একটা অন্যতম জনপ্রিয় থিম, বাইবেল থেকে বহু থিম নেওয়া হচ্ছে ছবি আঁকার ক্ষেত্রে। আবার গ্রিস এবং রোমের যে বিভিন্ন মাইথোলজি, সেখান থেকেও কিছু রিলিজিয়াস, কিছু নন রিলিজিয়াস থিমও এই সময় পপুলার সাবজেক্ট হয়ে উঠছে ছবি তোলার ক্ষেত্রে। লাইট অ্যান্ড শেডের কথা যেটা বললাম, যে লাইট অ্যান্ড শেডের যে কন্ট্রাস্ট, সেটা নতুন ভাবে একটা দেখা যাচ্ছে, যে এই সময় দেখো এই এই যে কথাটা চিয়ারোস্কিওরো বলে একটা কথা, দেখো এটা একটা বিশেষ টেকনিক, চিয়ারোস্কিওরো টেকনিক, যেখানে লাইট অ্যান্ড শেডের কন্ট্রাস্টে ছবি আঁকা হবে। তাহলে লাইট অ্যান্ড শেডটা কি করে, কি জন্য করছেন, লাইট অ্যান্ড শেডের যে টেকনিকটা ইউজ করছেন কন্ট্রাস্ট, তাতে কি হচ্ছে, পার্সপেক্টিভ তৈরি হচ্ছে এবং অনেক রিয়ালিস্টিক হয়ে উঠছে ছবি, এবং এটা ইমোশনসকে ফুটিয়ে তুলতেও সাহায্য করছে। ওই আলো ছায়ার একটা খেলা, সেটা মানুষের মুখের উপরে এক্সপ্রেশনকে বুঝিয়ে তুলতেও সাহায্য করছে। এবং এই যে স্ট্রং কন্ট্রাস্ট অফ লাইট অ্যান্ড শেড, এই টেকনিকটাকে বলা হয় চিয়ারোস্কিউরো। এই চিয়ারোস্কিউরোটা পরবর্তীকালে বারোক স্টাইলে এর পিকটা রিচ করবে। বারোক হচ্ছে ফ্রেঞ্চ যে ক্লাসিক্যাল স্টাইল, এটা পুরোপুরি ফ্রান্সে, এই বারোক স্টাইলটার বিকাশ হবে ফ্রান্সে। রেনেসাঁসের যে আদর্শটা এক এক দেশে এক এক রকম ভাবে তৈরি হয়েছে, ফ্রান্সে রেনেসাঁসের আদর্শ নিয়ে শিল্প এবং সংস্কৃতিতে যে বিশেষ শৈলীর জন্ম হয় তাকে বলা হয় বারোক স্টাইল। তো এই চিয়ারোস্কিউরোটা ফ্রান্সে গিয়ে বারোক স্টাইলে চিয়ারোস্কিউরোর আমরা যে ব্যাপক প্রকাশটা দেখতে পাবো। আচ্ছা, এই দেখো জিওতো বন্দনে, ইনি হচ্ছেন রেনেসাঁস আর্টের একজন পায়োনিয়ার, এনাকে বলা হয়। 1263 থেকে 1337 এই ছিল এনার সময়কাল। এনাকে ওয়ান অফ দ্য ফোর রানার্স অফ দ্য রেনেসাঁস বলা হয়, যে নবজাগরণের একজন অন্যতম অগ্রদূত রেনেসাঁস আর্টের ক্ষেত্রে। এটা হলো বত্তিচেল্লির বার্থ অফ ভেনাস, এটা খুব বিখ্যাত ছবি। আচ্ছা, রাফায়েলের দেখো স্কুল অফ এথেন্স বলে, এটা আরেকটা বিখ্যাত ছবি। এইটা দেখো, এই এই দিকটা হচ্ছে
পার্থেনন। পার্থেনন হচ্ছে এথেন্সের একটা বিখ্যাত টেম্পল, যেখানে এথেনার মন্দির। এথেন্সের তো দেবী ছিলেন এথেনা, সেই এথেনার মন্দির হচ্ছে পার্থেনন। এই পার্থেননের স্টাইলে এই ব্যাসিলিকাটা বানানো হচ্ছে। ব্যাসিলিকা হচ্ছে এক ধরনের চার্চ। এটা অ্যালবার্তি বলে একজন বিখ্যাত স্থপতি, রেনেসাঁসের সময় অ্যালবার্তি এই ব্যাসিলিকাটা তৈরি করছেন, সেন্ট অ্যান্ড্রেস ব্যাসিলিকা। সেটার মূল অনুপ্রেরণা হচ্ছে এই পার্থেনন। এই কলাম স্ট্রাকচারটা দেখো, কলাম স্ট্রাকচারটা হচ্ছে অনেকটা এর থেকে, পার্থেননের থেকে অনুকরণ করা। মানে এই যে অনেকটা জায়গা নিয়ে কলাম, এইটা হচ্ছে ক্লাসিক্যাল স্টাইল। গথিক স্টাইলটা তোমাদের আমি দেখিয়েছিলাম যে ওখানে অতটা স্পেসের কনসেপ্ট নেই, অনেকটা চাপা, অনেক উঁচু এবং তীক্ষ্ণ হয়। কিন্তু ক্লাসিক্যাল স্টাইল হচ্ছে অনেকটা ছড়ানো, অনেকটা স্পেসের ধারণা আছে, এখানে অনেক স্পেশাস। এই সিস্টাইন চ্যাপেল, এটা একটা চার্চ, এর যে অলংকরণ করেছিলেন মিকেলেঞ্জেলো। বিভিন্ন চার্চের যে গা গুলোকে অলঙ্কৃত করা, ফ্রেস্কো, দেয়াল খোদাই করে করে ছবি আঁকা, সেগুলো কখনো বাইবেলের থিম নিয়ে, কখনো অন্য কিছু থিম নিয়ে তৈরি করা হচ্ছে। তাই মিকেলেঞ্জেলোর বিখ্যাত যে কাজটা হচ্ছে সিস্টাইন চ্যাপেলে। আচ্ছা, এইটা দেখো, একই ছবি, ম্যাডোনা অ্যান্ড চাইল্ড, যেখানে মানে যিশুকে কোলে নিয়ে আছেন ম্যাডোনা, মানে মেরি, কুমারী মেরি, তিনি কোলে নিয়ে আছেন যিশুকে। এই যে থিম ম্যাডোনা অ্যান্ড চাইল্ড, ভার্জিন মেরি অ্যান্ড চাইল্ড জিসাস, সেইখানে দেখো গথিক যে আর্ট, মানে মধ্যযুগে দেখতে পাচ্ছি যে একজন কোলে নিয়ে একটা বাচ্চাকে নিয়ে বসে আছে, কিন্তু তার মুখও দেখতে পাচ্ছি না, তার মুখের এক্সপ্রেশনও বুঝতে পারছি না। কিন্তু এইখানে দেখো, এখানে চারপাশটা চেয়ে, এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে ফিগারটা অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে। বাচ্চাটার মুখের এক্সপ্রেশন, মায়ের মুখের এক্সপ্রেশন, এটা অনেক চোখের সামনে চলে এসছে। এটা রাফায়েলের আঁকা ম্যাডোনা অ্যান্ড চাইল্ড, এটা একটা বিখ্যাত ছবি। মানে একই থিম নিয়ে মধ্যযুগের শিল্পীরা যখন ছবি আঁকছেন, সেখানে মানুষের শরীর এবং অভিব্যক্তি কোনোটাই গুরুত্বপূর্ণ নয়। এ দেখো, বাচ্চাটারও শরীরটা কত সুন্দর করে আঁকা হয়েছে। এখানে বাচ্চাটার চেহারাটা বুঝতেই পারা যাচ্ছে না, একটা দেখে মনে হচ্ছে একটা বাচ্চা, তার সাইজটা ছোট, এইটুকুই বোঝা যাচ্ছে। কিন্তু এখানে একটা বাচ্চা যেরকম হয়, মানে তার যে পেলব কোমল একটা শরীর, খুব স্পষ্ট বোঝা যাচ্ছে এই ছবিটার থেকে। এবং এখানে যে 3 ডাইমেনশনাল একটা ফিগার, মনে হচ্ছে সত্যি একটা, সত্যি সত্যি একটা বাচ্চার চেহারা। ওটা ওটা কোনো দ্বিমাত্রিক ছবি বলে মনে হচ্ছে না। আচ্ছা, এটা হচ্ছে লাস্ট সাপার, এটা আরেকটা বিখ্যাত ছবি, এটা দা ভিঞ্চির। যেখানে লাস্ট সাপার হচ্ছে কি, যে যার পরে আর কি জেসাসকে বন্দি করে ফেলে, যেখান থেকে জেসাসের একজন শিষ্য সে খবর দিয়ে দিয়েছিল, বিশ্বাসঘাতকতা করেছিল, তারপরে জিসাসকে বন্দি করে নেওয়া হয়। তো এই যে ছবিটা, এখানে ছবিটা খুব ভালো ওঠেনি বলে বোঝা যাচ্ছে না, কিন্তু দেখো যে বিভিন্ন লোক বিভিন্ন কিছুতে ব্যস্ত রয়েছে, এইখানে একটা নানা রকমের এক্সপ্রেশন, সেইটা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই ছবিতে। স্কুল অফ এথেন্স আগে দেখলে। আচ্ছা, এটা হচ্ছে ল্যামেন্টেশন অফ ক্রাইস্ট, ম্যান্টেনার আঁকা ছবি, মানে যিশুর মৃত্যুর পরে যে বিলাপ, শোক, তার ছবি। এইটা মোনালিসা। এটা হচ্ছে সুমাতো টেকনিক বলে। সুমাতো টেকনিকটা হচ্ছে, মানে এখানে দেখো কোনো লিনিয়ার ড্রয়িং নেই, মানে কোনো লাইন স্পষ্ট করে বোঝা যাচ্ছে না, অবস্কিওর হয়ে গেছে লাইনগুলো। যেটা এর আগে ফ্লোরেন্টাইন পেন্টিং এ ছিল, যে কোনো একটা লিনিয়ার পেন্টিং হবে, যেরকম একটা রেখাগুলো বুঝতে পারা যাবে, যে একটা মুখ যখন আঁকবে, একটা শরীর যখন আঁকবে, স্পষ্ট রেখা থাকবে সেখানে। এখানে রেখাগুলো কিন্তু বোঝা যাচ্ছে না, রেখাগুলোকে অবস্কিওর করে দিয়ে আলো ছায়ের এরকম একটা কাজ করা হয়েছে, যেখানে ড্রয়িংটা ড্রয়িং মনে হচ্ছে না, এটা মনে হচ্ছে যে একটা সত্যিকারের কোনো চেহারা। এখানে দেখো চিয়ারোস্কুরো টেকনিকের আর একটা উদাহরণ হচ্ছে ভিঞ্চির আঁকা সেন্ট জন দ্য ব্যাপটিস্ট। এখানে দেখো আলো এবং অন্ধকারকে কিরকম করে ব্যবহার করা হচ্ছে, তাতে ওনার যে চোখের এক্সপ্রেশন, মুখের এক্সপ্রেশন, হ্যাঁ, পুরো শরীরটার, তার যে মানে শরীরের যে সুষমা সৌন্দর্য, সেটা চমৎকার ভাবে ফুটে উঠেছে এই আলো এবং ছায়ার একটা অদ্ভুত কারুকার্য দিয়ে। এটা চিয়ারোস্কিউরো টেকনিকের একটা অন্যতম উদাহরণ হচ্ছে সেন্ট জন দ্য ব্যাপটিস্টের ছবি। তার মানে দেখতে পাচ্ছ, ধর্মীয় জিনিস থেকেই কিন্তু অনেক সময় থিমটা নেওয়া হচ্ছে, কিন্তু যখন সেটাকে নিয়ে শিল্পকলায় সেই থিমটা
প্রয়োগ হচ্ছে তখন ধর্মীয় অনুশাসনটা আর থাকছে না। আচ্ছা, এটা দেখো ইটালিয়ান রেনেসাঁস এবং মেন আর্টিস্ট তার যে পিরিয়ডটা, এইটা তোমরা দরকার মতো না ছবি তুলে নিও এইগুলো। এটা তো থাকছেই, আমি তো রেকর্ডিং করছি যখন, প্রেজেন্টেশনটা তো থাকছি। এই 15th সেঞ্চুরি রেনেসাঁস কে বলা হয় কোয়াট্রোসেন্টো ইটালিয়ানে, আর 16th সেঞ্চুরি রেনেসাঁস হচ্ছে সিনকোয়েসেন্টো। তো এই কোয়াট্রোসেন্টোর মেন লোকেশন হচ্ছে ফ্লোরেন্স, তার মেন স্পন্সর হচ্ছে মেডিচি পরিবার, আর মূল আর্টিস্ট তারা কারা কারা, ব্রুনেলেসি, অ্যালবার্তি, গিবার্তি এবং বতিচেল্লি। আর 16th সেঞ্চুরির রোম হচ্ছে মেন লোকেশন, মেন স্পন্সর হচ্ছে চার্চ, মেন আর্টিস্ট কারা, ব্রামান্তে, মিকেলেঞ্জেলো, লিওনার্দো দা ভিঞ্চি এবং রাফায়েল। ব্রুনেলেসি দেখো এখানে ফ্লোরেন্সে ক্যাথিড্রাল তৈরি করছেন, ক্যাথিড্রাল এবং পালাজো পিতি বলে আরেকটা স্ট্রাকচার। উনি খুব বড় স্থপতি ছিলেন, যিনি প্রাচীন যুগের যে স্থাপত্য শিল্প সম্পর্কে একটা গভীরভাবে পড়াশোনা করা এবং সিরিয়াস গবেষণা, সেটা ব্রুনলেস্কি করেছিলেন। বিভিন্ন জায়গায় প্রাচীন রোমের বিভিন্ন জায়গায় গিয়ে সেখান থেকে নানা রকম তথ্য সংগ্রহ করে এই গবেষণার কাজ ব্রুনেলেসি করেছিলেন। অ্যালবার্তি, অ্যালবার্তির এই এই যে স্ট্রাকচারটা সান্তা মেরিয়া নোভেলা, এটার সঙ্গে মনে করা হচ্ছে রোমান যে প্যান্থিয়ন, একটা বিখ্যাত মন্দির ছিল, তার সঙ্গে অনেকটা মিল রয়েছে স্ট্রাকচারের। দেখো এইটার সঙ্গে এটার মিল রয়েছে রোমান প্যান্থিয়নের সঙ্গে। ফ্লরেন্স ক্যাথিড্রালের যে এই দেখো দরজার যে অলঙ্করণ, যেটাকে গেটস অফ প্যারাডাইস বলা হচ্ছে, দরজার এই প্রত্যেকটা খোপে খোপে অলঙ্করণ। বতিচেল্লির বার্থ অফ ভেনাস তো দেখলে তোমরা, এটা হচ্ছে ব্রামান্তে। সেন্ট পিটার্স ব্যাসিলিকার, যেটা ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকা, তার এই বানানোটা ব্রামান্তের, অলঙ্করণ পুরোটাই ব্রামান্তের। মিকেল এঞ্জেলোর ভ্যাটিকানের সেন্ট পিটার্স ডোম এইটা। ডেভিড, আর এটা পিয়েতা, এটা মোজেস, এটা পিয়েতা, এই তিনটে বিখ্যাত ভাস্কর্য হচ্ছে মিকেল এঞ্জেলোর। পিয়েতা হচ্ছে পিয়েতার থিমটা হচ্ছে যে মৃত যিশুকে কোলে নিয়ে মাতা মেরি। সিস্টাইন চ্যাপেলের গায়ে বিভিন্ন যে পেন্টিং গুলো, দ্য ক্রিয়েশন অফ অ্যাডাম, লাস্ট জাজমেন্ট, লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত কাজগুলো, লাস্ট সাপার, মোনালিসা, ভার্জিন অফ দ্য রক্স, এইটা ভার্জিন অফ দ্য রক্স। রাফায়েলের স্কুল অফ এথেন্স, ফ্লরেন্সের একটা ছবি। মেইন যারা আর্টিস্ট আর কি, ফ্লোরেন্টাইন আর্টিস্ট অফ রেনেসাঁস, দা ভিঞ্চি, মিকেল এঞ্জেলো, রাফায়েল, টিটিয়ান, বতিচেলি এবং সারাভেজিও। লিওনার্দো দা ভিঞ্চি নিজের একটা লাইন ড্রয়িং। দা ভিঞ্চি সম্পর্কে একটু আলাদা করে জানার দরকার আছে, যেটা ওনাকে বলা হয় পার্সনিফিকেশন অফ রেনেসাঁস ম্যান। মানে রেনেসাঁসের ব্যক্তিত্ব তাদেরকে বলা হতো যে যারা কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে কাজ করছেন এরকম না, যার মধ্যে নানা ধরনের প্রতিভার সমন্বয় ঘটেছে, তাদেরকে রেনেসাঁসের আদর্শ ব্যক্তিত্ব হিসেবে মনে করা হতো। ইনি দেখো একাধারে পেইন্টার, আর্কিটেক্ট, মিউজিশিয়ান, ম্যাথমেটিশিয়ান, ইঞ্জিনিয়ার এবং ইনভেন্টর। লিওনার্দো দা ভিঞ্চির বিজ্ঞানের প্রচুর গবেষণা আছে, তিনি নানা রকমের যন্ত্রপাতি বানানো, তার যে উদ্ভাবন সেটা পরবর্তীকালে, আমি আর কয়েকটা স্লাইডে দেখাবো যে পরবর্তীকালে বিজ্ঞান চেতনার ক্ষেত্রেও প্রভাব ফেলছে। তিনি স্থপতিও ছিলেন, চিত্রশিল্পীও ছিলেন, মিউজিশিয়ানও ছিলেন, ম্যাথমেটিশিয়ান, ইঞ্জিনিয়ার, এই যে সবকিছুর একসাথে সমন্বয়, এই নতুন যে জ্ঞান চর্চা, এটা নবজাগরণের একটা অন্যতম বৈশিষ্ট্য।
এবং অ্যাজ আ থিঙ্কার হি ওয়াজ ভেরি মাচ অ্যাহেড অফ হিজ টাইম। এটা খুব ইম্পর্টেন্ট কথা যে উনি ওনার সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিলেন। সেটা কেন বলছি আরো বেশি করে বুঝতে পারবে পরের কয়েকটা ড্রয়িং যখন দেখাবো। অ্যানাটমির ক্ষেত্রেও তার আগ্রহ এবং উৎসাহ অসামান্য ছিল, যে কিভাবে মানব শরীরকে কত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা যায় ছবি এবং ভাস্কর্যে। তার জন্য দা ভিঞ্চি প্রচুর পড়াশুনো করতেন, ছবি আঁকতেন। সেগুলো আমরা দেখবো, তার ডায়েরিতেও সেগুলো প্রমাণ রয়েছে। এবং এই দেখো কি কি উনি ইনভেনশন, তার মধ্যে প্যারাশুট, ফ্লাইং মেশিন, মেশিন গান, আর্মার ট্যাঙ্ক, সেলফ প্রোপেলড কার, রোবটের মতো রোবোটিক নাইট, এই সবগুলোই তিনি যন্ত্র হিসেবে তৈরি করেছিলেন। আচ্ছা, এটা তো ওনার ছবি ভার্জিন অফ দ্য রকস এর। দেখতেই পাচ্ছ যে মানে ইয়ের কাজটা, আলো আঁধারির কাজ এবং এক্সপ্রেশন কত স্ট্রং, কত পাওয়ারফুল ইমোশনস। মোনালিসা, লিওনার্দো দা ভিঞ্চি's মোস্ট রেনাউন্ড মাস্টারপিস। এই যে হাসিটা, এই যে এক্সপ্রেশনটা, এটার তো কোনো তুলনাই হয় না। আচ্ছা, এই লাস্ট আরেকটা ছবি দেখো, যেখানে এটা হচ্ছে ভিঞ্চি স্টাডি অফ সাইকোলজিক্যাল রিয়াকশনস। এটা দেখাচ্ছে যে কি করে তার ফলোয়ারদের মধ্যে, মানে যেখানে লাস্ট সাপারে জিসাস বলছেন যে তার ফলোয়ারদের মধ্যে কেউ একজন তাকে, তিনি বুঝতে পারছেন যে কেউ একজন তাকে হত্যা করবে, এবং তার ফলে যে একটা মিক্সড ইমোশন অফ সারপ্রাইজ, হ্যাঁ, হরার এবং গিল্ট অফ হিউম্যান কাইন্ড, মানে কোথাও একটা অপরাধ বোধ, যে শুনছে যে কাজটা করেছে সেও তো ওর মধ্যেই আছে, তার মধ্যে যে মানে মানব প্রজন্মের যেন অপরাধ বোধ, তার একটা মূর্ত প্রতীক হয়ে উঠছে সে। আবার যার কাছে এটা একটা ভয়ঙ্কর ঘটনা, যিশু যারা শিষ্য, তার কাছে একটা শুধু বিস্ময় না, একটা আতঙ্ক, তার এক্সপ্রেশন, মানে বিভিন্ন জনের বিভিন্ন এক্সপ্রেশন এই ছবিটাই ফুটিয়ে তোলা হয়েছে। এটা হলো মিকেলেঞ্জেলোর ছবিতে, একটা ডায়েরিতে ডেপিক্টস আইডিয়াল হিউম্যান প্রপোর্শন উইথ জিওমেট্রি ডিসক্রাইবড বাই এনশিয়েন্ট রোমান আর্কিটেক্ট ভিট্রুভিয়াস। ভিট্রুভিয়াস পুরো জ্যামিতিক প্রপোর্শনে মানব দেহকে এঁকেছিলেন। সেই ড্রয়িংটা মিকেলেঞ্জেলোর খাতায় ছিল, ভিট্রুভিয়ান ম্যান, যে কোন প্রপোর্শনে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আঁকতে হবে বা ভাস্কর্যে ফুটিয়ে তুলতে হবে। ভিঞ্চির ইনোভেটিভ আইডিয়া দেখো, তার সময় অনেক এগিয়ে থাকা ইনোভেটিভ ড্রয়িং গুলো, সেলফ প্রোপেলড কার, এক নম্বরটা কোথায়, এই যে এখানে, 2 নম্বর হচ্ছে ফ্লাইং মেশিন, 3 নম্বর প্যারাশুট, এগুলো তিনি সবই কল্পনা করে এঁকেছিলেন। ট্রিপল ব্যারেল ক্যানন, এগুলো তো তখন আবিষ্কার হয়নি, কিন্তু তিনি সেগুলো ভেবেছিলেন, ভেবে এঁকেছিলেন এবং কিছু কিছু মডেলও তৈরি করেছিলেন। এই যে দেখো, প্রথম হেলিকপ্টারটা তৈরি হয় 1940 সালে। 1940 সালের আগে কোনো হেলিকপ্টার তৈরি হয়নি, কিন্তু লিওনার্দো দা ভিঞ্চি পঞ্চদশ শতকে বসে, মানে লেট 15th সেঞ্চুরিতে বসে উনি এরকম একটা ছবি আঁকছেন। দেখো, এই হচ্ছে মডার্ন ডে হেলিকপ্টার, আর ওনার ছবিটা দেখো এরকম। মানে কল্পনাটা কতদূর যেতে পারলে এবং বিজ্ঞান চেতনাটা কতদূর প্রসার হলে এই কাজটা করতে পারা যায়। তার যে ডায়েরি থেকে এই ড্রয়িংটা পাওয়া যাচ্ছে, এবং যে জিনিসটা 1940 সালে তৈরি হবে, মানে কত শতাব্দী আগে বসে উনি এই চিন্তাটা করতে পেরেছেন। যেহেতু মিকেল অ্যাঞ্জেলোর ছবি, একটা মিকেল অ্যাঞ্জেলোর ডেভিড, খুব বিখ্যাত ছবি। লাস্ট জাজমেন্ট, এটা ওনার খুব বিখ্যাত ছবি। আচ্ছা, এটা হচ্ছে ডেভিড একটা আগে দেখলে, তারপরে মোজেস এবং পিয়েতা, depicting Virgin Mary cradling the dead body of Jesus. আর এই ছবিটা, এই যে ভাস্কর্যটা, এটা জুলিয়াস দ্য সেকেন্ড তার যে সমাধি, সেখানে ইয়ে করার জন্য এইটাকে কমিশন করেছিলেন, মোজেসের ছবিটা। এটা মিকেলেঞ্জেলোর ক্রিয়েশন অফ অ্যাডাম। অ্যাডামের জন্ম কি করে হলো, অ্যাডাম এবং ইভ থেকেই তো পৃথিবীতে মানব প্রজন্মের সৃষ্টি, তাই এটা ওনার কল্পনায় কিভাবে অ্যাডামের জন্ম হলো। আচ্ছা, এটা আরেকটা স্থাপত্যের ছবি,
ভিলা রোটন্ডা, এটারও ইয়ে হচ্ছে, ইন্সপিরেশন হচ্ছে রোমান প্যান্থিয়ন। আচ্ছা, সবাই দেখতে পেয়েছো প্রেজেন্টেশনটা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ভালো লাগলো তোমাদের? হ্যাঁ ম্যাম, ma'am. ভালো লাগছে। হ্যাঁ ম্যাম, ভালো লেগেছে। হ্যাঁ, এটা চোখের সামনে দেখতে পেলে তারপর যখন রেনেসাঁস পেন্টিং নিয়ে আলোচনা করব, তখন তোমাদের কাছে জিনিসটা অনেক বাস্তব মনে হবে। ছবিগুলো চোখের সামনে না দেখে বা স্থাপত্যগুলো চোখের সামনে না দেখে শুধু আলোচনা করলে ভালো লাগবে না।